আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, প্রথম প্রশ্নটা, বাত জ্বর কেন হয়? বাত জ্বর হওয়ার মেইন কারণটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এক ধরনের অণুজীব আছে, ওইটা যদি আক্রমণ করে সেক্ষেত্রে আমরা বাত জ্বর হইতে দেখি। এখন এটা কি ধরনের সমস্যা? এটা হচ্ছে এক ধরনের প্রদাহজনিত রোগ, তার মানে ব্যথা অনুভূত হবে। তোমার এই জ্বরটা হইলে ব্যথা অনুভূত হবে, যেটা কি হচ্ছে, গলা বা ত্বকে যদি তোমার ব্যাকটেরিয়াটা আক্রমণ করে, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া অথবা ওই অণুজীবটা আক্রমণ করলে সেক্ষেত্রে আমরা এই জ্বরটা হইতে দেখব। কোথায়? গলা অথবা ত্বকে। বাত জ্বর মূলত এই যে স্ট্রেপ্টোকক্কাস, এই যে অণুজীবটার নাম মনে রাখা লাগবে। তাহলে এই অণুজীবের সংক্রমণে হয়। এই সংক্রমণের ফলে শ্বাসনালীর প্রদাহ, শ্বাসনালী বলতে আমাদের যে ট্রাকিয়াটা, দেখো তুমি এখানে হাত দিলেই অনুভব করতে পারবা এরকম একটা নালী আছে, এই যে এরকম কিছুটা ঢেউ ঢেউ, এই নালীটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী। শ্বাসনালীতে ব্যথা অনুভূত হবে। ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর, সেক্ষেত্রে ওই যে শরীরে দানা দানা বা ফুসকুড়ি হইতে আমরা দেখি, এরকম সংক্রামক জ্বর যদি হয় এরপরেও কিন্তু তোমার বাত জ্বর হইতে পারে, মানে এটা কারণ হিসেবে আমরা নিতে পারি, এই কারণটায় তোমার বাত জ্বর হইতে পারে। তারপরে টনসিলের প্রদাহও কিন্তু এই সময় দেখা দেয়, মানে বাত জ্বর হইলে টনসিলের প্রদাহ হইতে আমরা দেখি। টনসিল বলতে আমাদের গলার এই জায়গাটায় কিছু বলের মতো অনুভব করবা, দেখবা এই জায়গাটায়। সেক্ষেত্রে তোমার যদি টনসিল মানে ফুলে যায় বা টনসিলে ব্যথা হয়, তখন আবার এটা তুমি আয়না দিয়ে দেখলে, মুখে হা করলে উপরের দিকে দুই পাশে ফুলে থাকতে দেখতে পাবা। তাহলে টনসিলের প্রদাহ ইত্যাদি হচ্ছে মানে ইত্যাদির কারণ হিসেবে আমরা এই রোগটা কিন্তু দেখতে পাই। দেখো এগুলাকে তাহলে আমরা কারণ হিসেবে দেখতে পাই, মানে বলতে গেলে তোমার বাত জ্বর হইলে এই সিমটমগুলো দেখা যাবে, আবার এই সিমটমগুলো যদি তৈরি হয় সেক্ষেত্রে কিছুদিন পরে হচ্ছে তোমার বাত জ্বরটা তৈরি হবে। তাহলে মানে আমরা বলতে পারতেছি এগুলি হচ্ছে সিমটম বা এগুলোই কারণ। এখন সাধারণত শিশুকালে এই রোগের আক্রমণ শুরু হয়, মানে ছোট শিশুদের ক্ষেত্রে আমরা এই বাত জ্বরটা হইতে বেশি দেখি। ধরো উদ্দীপকে যদি এরকম বলে দেয় যে 7 বছরের এরকম মানুষের ক্ষেত্রে এরকম জ্বর বা তোমার এই সিমটমগুলা, সেক্ষেত্রে এই যে ছোট শিশু যে উল্লেখ করে দিল, তখন আমরা বুঝতে পারবো এটা বাত জ্বর হইতে পারে রোগটা, কারণ এটা ছোট বয়সে আমরা এটা হইতে দেখি। দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হৃৎপিণ্ড আক্রান্ত হয়। হৃৎপিণ্ড মেনলি আক্রান্ত হয় না, হৃৎপিণ্ডের যে কপাটিকাগুলা থাকে ওগুলো আক্রান্ত হয়। কপাটিকাগুলার কাজ কি বলতো? কপাটিকা মানে হচ্ছে তোমার একমুখী দরজা, এগুলাকে ইংরেজিতে আমরা ভালভও বলতে পারি। তাহলে এই যে কপাটিকাগুলা একমুখী, রক্তকে একমুখী চলাচল করতে সাহায্য করতেছে। যেমন তোমার প্রথমে রক্তগুলো কোথায় আসতেছে? আমাদের ডান অলিন্দে আসতেছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়, তারপরে বাম অলিন্দ, বাম নিলয়, এভাবে করে তোমার রক্তগুলো প্রবেশ করতেছে হার্টে। এভাবে প্রথমে 1 নাম্বার যেটা আমি বললাম যে ডান অলিন্দ, 2-এ যাবে ডান নিলয়, 3 নম্বরে আসবে হার্টের বাম অলিন্দে, 4 নম্বরে যাবে বাম নিলয়। তাহলে এই যে একটার পরে একটা সিরিয়ালে যাচ্ছে, এটা সম্পন্ন হচ্ছে কিন্তু কপাটিকার কারণে, কারণ একমুখী দরজা, ওরা রক্তকে শুধু প্রবেশ করতে সাহায্য করে, উল্টা দিকে আর ব্যাক যেতে দেয় না, যার জন্য আমরা হার্টের যে ফ্লোটা এটা একমুখী দেখতে পাই। তাহলে এই যে হৃৎপিণ্ড যদি সম্পূর্ণভাবে আক্রান্ত নাও হয়, হৃৎপিণ্ডের এই যে কপাটিকা বা ভালভগুলো এখানে আক্রান্ত হয়ে যায়। এখন কপাটিকা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? রক্তগুলো তোমার মানে খুব সহজে আমরা যে প্রবাহিত করে, মানে হৃৎপিণ্ড তার কাজটা সুন্দরভাবে করতে পারবে না। এই অবস্থাটা আমরা কখন দেখতে পাবো? যখন বাত জ্বর হবে। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে বাত জ্বর কেন হয়? মেনলি স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়, অথবা ওই যে তোমার সংক্রমণগুলা বিভিন্ন জায়গায় প্রদাহ সৃষ্টি হইলে পরবর্তীতে আমরা বাত জ্বর হইতে দেখি। রক্তের মাধ্যমে কিভাবে অক্সিজেন পরিবাহিত হয়? রক্তের মাধ্যমে আমরা জানি রক্ত লাল বর্ণের হয়। মেইনলি রক্ত লাল বর্ণের না, রক্তের 3 ধরনের কণিকা থাকে, একটা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। ওই যে লোহিত রক্তকণিকাটা ওইটা লোহিত হয়, লোহিত মানে লাল। এখন ওইটা লাল বর্ণ হওয়ার জন্য এখানে ভিতর থাকে হচ্ছে তোমার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হচ্ছে একটা রঞ্জক পদার্থ, এই রঞ্জক পদার্থটার কারণে রক্তের বর্ণ লাল হয়। হিম যে অংশটুকু দেখতে পাচ্ছ, এটা দিয়ে হচ্ছে তোমার আয়রন বুঝায়। হিম যে অংশটুকু, এটা দিয়ে আয়রন বা লৌহ বুঝাচ্ছে। এখন এই যে লৌহটা, এটার কারণেই হচ্ছে রক্ত মেইনলি লাল বর্ণের হয়। আর গ্লোবিন যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে তোমার প্রোটিন। গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। তাহলে লৌহ সমৃদ্ধ এক ধরনের প্রোটিন, এটাই হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থটার কারণেই রক্তের রং লাল হয়। এখন অক্সিজেন পরিবহনের কথা যখন আসতেছে, অক্সিজেন পরিবহন মেইনলি তোমার এই হিমোগ্লোবিনের মাধ্যমে হয়।
হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে একটা অস্থায়ী যৌগ তৈরি করে, যেটার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। এই যে দেখো এই বিক্রিয়া দুইটার দিকে তাকাও, হিমোগ্লোবিন তার সাথে অক্সিজেন যুক্ত হইলো, যুক্ত হয়ে কি তৈরি করলো? অক্সিহিমোগ্লোবিন, যেটা একটা অস্থায়ী যৌগ। অস্থায়ী মানে এটা স্থায়ী হবে না, স্টেবল হবে না, এটা ভেঙে যাবে। কিছুক্ষণ পরেই এই অক্সিহিমোগ্লোবিনটা ভেঙে গেল, দেখো ভেঙে গিয়ে ওই যে অক্সিজেনটা যুক্ত হয়েছিল ওইটাকে আবার মুক্ত করে দিবে, মুক্ত অক্সিজেন তৈরি করবে এবং হিমোগ্লোবিন আবার আলাদা হয়ে যাবে। এই যে পরিবহন করে নিয়ে যাওয়ার কাজটুকু, এটা হচ্ছে ওই অক্সিহিমোগ্লোবিন যৌগটা করতেছে। মানে অক্সিজেন ওই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে পরিবাহিত হয়ে যেখানে মানে প্রতিটা কোষে চলে যাচ্ছে, কারণ আমরা কি জানি রক্ত তো আমাদের পুরো দেহে ফ্লো করে, তাই না? তাহলে ওইরকমই ওই অক্সিজেনটাও রক্তের সাথে মিশে গিয়ে পুরো দেহে ফ্লো করতেছে, পুরো দেহের প্রতিটা কোষে অক্সিজেন পৌঁছে যাচ্ছে। অক্সিজেন যদি না পৌঁছাইতো তাহলে তো কোষগুলো মারা যেত। আমরা জানি যে অক্সিজেনের অভাবে কোষ বেঁচে থাকতে পারে না, কারণ শ্বসন সম্পন্ন হয় না বা খাদ্যগুলোকে ভেঙে শক্তি উৎপন্ন করা লাগবে, ওই কাজটা করতে পারে না, এই জন্য কোষটা মারা যেতে থাকে। তাহলে ওই অক্সিজেন যে পৌঁছায় গেল রক্ত কৈশিক নালীতে পৌঁছানোর পরে, মানে ওই যে প্রতিটা জায়গায় যখন পৌঁছানোর পরে অক্সিজেন পৃথক হয়ে প্রথমে লোহিত রক্তকণিকার আবরণ ও পরে কৈশিক নালীর প্রাচীর ভেদ করে লসিকাতে প্রবেশ করে, অবশেষে লসিকা থেকে কোষ আবরণ ভেদ করে কোষে পৌঁছায়। তাহলে দেখো লোহিত রক্তকণিকা দেখতে কি রকম বলো তো? এরকম না? দ্বি অবতল চাকতির মতো, এই যে এরকম। এটার উপরে, এটার সাথে হচ্ছে তোমার ভিতরে কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা যৌগ তৈরি করে ভিতরে অবস্থান করতেছে। তারপরে যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছায় যায় তখন এই অক্সিজেনটা কি করে? এই লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করে কোথায় চলে আসে? কৈশিক জালিকাতে চলে আসে। কৈশিক জালিকা বলতে এই যে নালীর ভিতর দিয়ে যে তোমার রক্তটা যাচ্ছে, এই নালীতে চলে আসে অক্সিজেনটা। এই নালীতে আসার পরে এই প্রাচীরটা ভেদ করে আবার আমরা কি জানি আমাদের কোষের চারপাশে মানে ফাঁকা জায়গা তো কোথাও নাই, ওই কোষগুলার পাশে ফাঁকা জায়গাগুলাতে মেইনলি তোমার জলীয় পদার্থ থাকে, কিছু হলুদ জলীয় পদার্থ, ওগুলাকে আমরা লসিকা বলি। তখন সে কি করলো? অক্সিজেনটা প্রথমে লোহিত রক্তকণিকার প্রাচীর ভেদ করে এই কৈশিক জালিকাতে চলে আসলো, তারপরে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে আবার লসিকাতে চলে আসলো। লসিকার পাশেই হচ্ছে কোষগুলো অবস্থান করতেছে, তখন কি করবে? এই লসিকার পরে কোষে প্রবেশ করে যাবে, মানে যেই কোষে যতটুকু অক্সিজেন প্রয়োজন অক্সিজেন প্রবেশ করে গেলে ওই কোষটা তখন শ্বসন সম্পন্ন করতে পারতেছে। তাহলে অক্সিজেন পরিবাহিত হইলো কিভাবে? এই যে এরকম যৌগ তৈরি করার মাধ্যমে তোমার পরিবাহিত হইলো, এরপরে যায় হচ্ছে তোমার প্রাচীর ভেদ করে সে কোষে প্রবেশ করে গেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের অক্সিজেনের পরিবহনটা। মেইনলি ব্যাপন প্রক্রিয়া হইলো, দেখো অক্সিজেন অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে গেছে। কোষগুলোতে এখন মনে করো অক্সিজেন নাই, যতটুকু ছিল অতটুকু ব্যবহার হয়ে গেছে। তাহলে কোষে অক্সিজেনের ঘনত্ব কম, আর অক্সিজেন ঘনত্ব এখন বেশি কোথায়? আমাদের ফুসফুসে, অ্যালভিওলাইয়ের ভিতরে। তুমি যখন বাতাস প্রবেশ করাচ্ছ প্রশ্বাসের মাধ্যমে, তখন আমাদের ফুসফুসে অনেকগুলো অক্সিজেন আছে। ওই ফুসফুসের ভিতরে এরকম বায়ুথলি থাকে, এই যে বায়ুথলিগুলার ভিতরে তোমার অক্সিজেন অনেক বেশি পরিমাণে আছে। তখন এই বেশি অক্সিজেনগুলা রক্তের মাধ্যমে গিয়ে কোথায় যাবে? কম ঘনত্বের দিকে যাবে। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়াইলে ওটাকে আমরা ব্যাপন বলি। তাহলে অক্সিজেন এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পরিবাহিত হচ্ছে এবং ভিতরে প্রসেসগুলো ঘটতেছে, এরকম যৌগ তৈরি করতেছে। তাহলে অক্সিজেনের পরিবহনটা আমরা বুঝতে পারলাম। এরপরে চলো যাই, কি বলছে 3 নম্বর প্রশ্নটা, শীতকালে গাছের পাতা ঝরে যায় কেন? এটা তোমরা প্রকৃতিতে অবশ্যই দেখছো অহরহ যে শীতকালে গাছের পাতা থাকে না। এই পাতা না থাকার একটা কারণ হচ্ছে শীতকালে মাটির নিচে পানিও থাকে না, বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি আর্দ্র হয় এবং মাটির নিচে পানির পরিমাণ কম থাকে। গাছের পাতা ঝরে যাওয়ার এই একটাই কারণ যে মাটির নিচে সে পর্যাপ্ত পানি পাচ্ছে না। তাহলে তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে মাটির নিচে পানি নেই তো কি হয়েছে, পাতা ফালায় দেওয়ার কি দরকার? আমি তোমাকে কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। ধরো এরকম একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মাটির নিচে কি থাকে? শিকড়গুলা থাকতেছে, এই যে মাটির নিচে শিকড়, আর উপরে ওর পাতা, ফুল, ফল সব কিছু। এখন মাটির নিচ থেকে উদ্ভিদ কি করে? পানি শোষণ করে। এই শোষণ প্রক্রিয়াটা আবার অনেক বড় ব্যাখ্যা আছে, যেটা তোমরা অন্য পর্বগুলোতে দেখতে পাবা। তাহলে এই যে শোষণ প্রক্রিয়ায় পানি, এই যে মাটির নিচে কৈশিক পানি কণা, বিন্দু বিন্দু পানি জমে থাকে, এই বিন্দু বিন্দু পানিগুলা অ্যাবজর্ব করে যখন নিচ্ছে তখন এগুলা উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্য সম্পাদনে সাহায্য করতেছে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি যে পানির প্রয়োজন হয়, তখন ওই পানিটা ব্যবহার করতেছে। এখন সব পানি তো সে ব্যবহার করতে পারে না, কিছু পরিমাণ পানি সে ব্যবহার করে, অতিরিক্ত পানিগুলা সে দেহ থেকে বের করে দেয়। ধরো এই উদ্ভিদটা যতটুকু পানি গ্রহণ করলো আমরা ওইটাকে ধরলাম শতভাগ, মানে 100% গ্রহণ করছে।
এটা থেকেও ব্যবহার করে কতটুকু জানো? মাত্র 1% ব্যবহার করে, বাকি 99% ওর এক্সট্রা কোনো কিছু তো আমাদের দেহে অতিরিক্ত একটা চাপ তৈরি করে। যেমন ধরো মূত্রথলিতে তোমার মূত্র জমা হয়ে আছে, এটা তোমার একটা বাড়তি চাপ তৈরি করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি মূত্র ত্যাগ করে দিচ্ছ, একটা প্রশান্তি অনুভূত কিন্তু হচ্ছে না। এরকমই উদ্ভিদ এরকম অতিরিক্ত পানি যখন ধরে রাখতেছে ওর একটা আলাদা চাপ অনুভূত হচ্ছে, ওই চাপ থেকে মুক্তি পাইতে চায়, যার জন্য ও এই অতিরিক্ত 99% পানিগুলা বাষ্প আকারে বের করে দেয়। তিন ধরনের প্রস্বেদন এখানে সম্পন্ন হয়। বাষ্প আকারে বের করে দেওয়ার এই প্রক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে বাষ্পমোচন বা প্রস্বেদন। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? বাষ্পমোচন অথবা প্রস্বেদন। এই যে প্রস্বেদনটা তিনভাবে সম্পন্ন হয়: পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন। পত্ররন্ধ্রের মাধ্যমে তোমার সবচেয়ে বেশি পরিমাণ পানি বের হয়। পত্ররন্ধ্রীয় যে প্রস্বেদনটা, এখানে হচ্ছে তোমার 90 থেকে 92% পানি বের হয়ে যায়। কিভাবে? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন দিয়ে। এবার পাতার উপরে নিচে একটা কিউটিনের আবরণ থাকে, ওই আবরণ দিয়ে কিছু পরিমাণ পানি বের হয়, ওইটাকে আমরা বলি হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। এটাকে কি বলবো? কিউটিকুলার প্রস্বেদন, যেখানে 2 থেকে 5% পানি বের হয়। এবং অনেক সময় বড় উদ্ভিদগুলার গায়ে তোমরা কি ফাটল দেখতে পাও? এই যে ওর কাণ্ডগুলো এরকম ফেটে ফেটে থাকে, এইগুলাকে আমরা বলি হচ্ছে লেন্টিকল। লেন্টিকলের মাধ্যমে যে প্রস্বেদন সম্পন্ন হয় ওইটাকে আমরা বলি লেন্টিকুলার প্রস্বেদন। এই প্রস্বেদনটা সবচেয়ে কম, এখানে 1% পানি বের হয়। তাহলে অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেওয়ার মাধ্যমে অতিরিক্ত পানির চাপ থেকে উদ্ভিদ মুক্ত হচ্ছে। এখন পানি যখন তুমি বের করে দিচ্ছ, এই প্রক্রিয়াটা সবসময় সম্পন্ন হইতে থাকে। এখন উদ্ভিদ তো বুঝে না, উদ্ভিদের তো আর মস্তিষ্ক নেই যে কখন অতিরিক্ত পানি বের করে দেওয়া লাগবে, কখন পানি ধরে রাখা লাগবে, ও তো এটা বুঝতেছে না। ও সবসময় ওর প্রস্বেদন প্রক্রিয়াটা চালাইতেই আছে, পানি বের করতেই আছে বাষ্প আকারে। এখন মাটির নিচে নাই পানি, শীতকাল, মাটির নিচে পানি নেই, ও উপর থেকে সব পানি বের করে দিচ্ছে, মাটির নিচ থেকে শুষে নিতে পারতেছে না। তাহলে ওর উচিত ছিল না পানিগুলো ধরে রাখা, জমা করে রাখা, কারণ ও মাটির নিচ থেকে পানি পাচ্ছে না। কিন্তু উদ্ভিদ তো বুঝতেছে না, ও প্রস্বেদন সম্পন্ন করতেই আছে, যার জন্য শীতকালে পাতাগুলো ঝরে যায়। শীতকালে পাতা ঝরে গেলে দেখো পাতার মাধ্যমে তোমার 90 থেকে 92% পানি বের হয়ে যাচ্ছিল, এখন আর পানিগুলো বের হইতে পারবে না, কারণ পাতাই তো নাই। আর পাতা না থাকলে কিউটিকলও থাকতেছে না, লেন্টিকল দিয়ে অল্প একটু পানি সেটা বের হলে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এই যে মাটির নিচে যে পানির অভাব, যার কারণে সে পাতাগুলো ঝরায় দিছে। যদি সে অতিরিক্ত পানি বের করে দিতে থাকতো তাহলে তো উদ্ভিদটা মৃত্যুর দিকে ঢলে পড়তো, তাই না? মানে পানির ঘাটতি দেখা দিয়ে এটা কিন্তু ওর মৃত্যুর দিকে নিয়ে যেতে পারতো। এখন যাতে উদ্ভিদের এই সমস্যাটা না হয়, পানি ঘাটতিটা যাতে না সৃষ্টি হয়, এজন্য উদ্ভিদ শীতকালে গাছের পাতা ঝরায় দেয়, যাতে ওই মাটির নিচ থেকে যতটুকু পানি সে নিতে পারতেছে ওই পানিটা যাতে সে ধরে রাখতে পারে। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, এনজাইনা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণগুলো লেখো। হার্ট অ্যাটাক, এটা হচ্ছে আমরা কি দেখতে পাই? হার্টে যখন তোমার রক্তনালীগুলো ব্লক হয়ে যায়, এই ধরো রক্তনালী, এখানে ভিতর দিয়ে রক্তকণিকাগুলো ফ্লো করবে, রক্তকণিকাগুলো নিজেদের গতিতে জোরে জোরে ফ্লো করতে পারতেছে, মানে নিজেদের যতটুকু গতি আছে ওই গতিতে ফ্লো করতেছে। কিন্তু ধরো এই জায়গায় তুমি চর্বি জাতীয় খাবার খাইলা, ওই চর্বি জাতীয় খাবারগুলা এখানে তোমার জমা হয়ে গেল রক্তনালীতে। জমা হওয়ার কারণে তোমার এই যে পথটা সরু হয়ে গেল না, এইখান দিয়ে তুমি আর যাতায়াত করার জন্য মানে ওই আগের গতিটা বজায় রাখতে পারবা না। এই যে দেখো রক্তকণিকাগুলো এখন একটা একটা করে বের হওয়া লাগতেছে, ওদের গতিপথটা সরু হয়ে গেছে, যার কারণে এইখানের যে জায়গাটা আছে এখানে রক্তকণিকাগুলো এসে আটকায় যায়। আগের ফ্লোতে চলতে চলতে এখানে এসে ওরা ব্রেক করে, যে মানে জায়গাটা তো সরু, এখন আস্তে আস্তে করে একটা একটা করে বের হওয়া লাগবে। তাহলে এখানে যখন ওরা এসে আটকাচ্ছে, এই প্রাচীরটাতে একটা চাপ অনুভূত হবে, তখন ওই চাপের কারণে যদি প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায় বা ফেটে যায়, তখন রক্তগুলো কি করবে? বাইরে বেরিয়ে আসবে, রক্তনালীর বাইরে। এই যে সমস্যাটা, এটা যদি ব্রেইনে হয় তখন আমরা এটাকে বলবো ব্রেইন স্ট্রোক, আর যদি হার্টে হয় তখন বলবো হার্ট অ্যাটাক। আমি অনেক সময় কিন্তু এই ভুল কথাটা বলতে শুনছি অনেককে, যে হার্ট স্ট্রোক বলে, হার্ট কিন্তু স্ট্রোক হয় না, হার্টে হয় অ্যাটাক। তাহলে এনজাইনা কি জিনিস? এনজাইনা হচ্ছে বুকে ব্যথা। বুকে ব্যথা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। হ্যাঁ,
অ্যানজাইনা বা হার্ট অ্যাটাক, মানে অ্যানজাইনার পরপরই তোমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে বুকে ব্যথা অনুভূত হইলে তাহলে আমরা বুঝতে পারি যে হার্টে অ্যাটাক হবে, এরকম পূর্ব লক্ষণ হিসেবে আমরা বুঝতে পারি। তাহলে হৃৎপিণ্ডে যদি পর্যাপ্ত রক্ত প্রবাহ কমে যায়, ওই যে ব্লক তৈরি হলো, ব্লকের কারণে রক্তগুলো যাইতে পারতেছে না, তাহলে রক্ত প্রবাহটা হৃৎপিণ্ডের কোষগুলোতে কমে যাচ্ছে। তাহলে ওই কোষগুলায় যদি অক্সিজেন না যায়, তাহলে তো আমরা জানি কোষ মরে যাইতে থাকে, তখন বুকে ব্যথা অনুভূত হয়। এই যে বুকে ব্যথাটা, এটাকে বলে অ্যানজাইনা। এই বুকে ব্যথাটাকে অ্যানজাইনা বলে। এবং হৃদযন্ত্রের রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। ওই যে আমি একটু আগে রক্তনালী এঁকে দেখালাম যে রক্ত প্রবাহটা তোমার অনেক ধীর হয়ে যাচ্ছে বা আটকে যাচ্ছে, ওই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? রক্ত জমাট বাঁধার ফলে কি হচ্ছে, মানে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং হৃদপেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন এই সমস্যাটা সৃষ্টি হবে। কোন সমস্যাটা? হার্ট অ্যাটাকের সমস্যাটা। এখন কি হবে এই সিমটমগুলো? চলো আমরা দেখি। লক্ষণগুলো আমাদেরকে জিজ্ঞেস করছে। লক্ষণ হচ্ছে বুকে অসহনীয় ব্যথা অনুভূত হয়। অসহনীয় মানে সহ্য করা যাচ্ছে না এরকম। বিশেষ করে বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। সেই ক্ষেত্রে বুকের বাম পাশে না, তারপরে বাম পাশে আমরা জানি যে হাড়টা একটু হেলে থাকে এবং বাম পাশ থেকে তোমার বিটটা শুরু হয়, কিন্তু ব্যথাটা এখানে কোথায় হবে? একদম বুকের মাঝখানে হবে। ব্যথা অনেক সময় গলা এবং বাম হাতের দিকে ছড়িয়ে পড়তে পারে। ওই যে মাঝখানে ব্যথাটা শুরু হয়েছিল, ওই ব্যথাটা পরবর্তীতে আমাদের গলার দিকেও চলে আসতে পারে এবং বাম হাতের দিকে কিন্তু ছড়াই যেতে পারে। শরীর প্রচণ্ড ঘামতে থাকে এবং বুকে ভারী চাপ অনুভূত হয়। এই লক্ষণগুলো আমরা কখন দেখতে পাবো? ওই অ্যানজাইনার পর যদি হার্ট অ্যাটাক মানে ঘটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা এই সিমটমগুলো দেখতে পাবো। এরপরে কি বলছে দেখো তো, পিত্তথলিতে পাথর কিভাবে তৈরি হয়? পিত্তথলির পাথর কিভাবে তৈরি হয়? এখন পিত্তথলি কোন জায়গাটায় থাকে? পিত্তথলি কি জিনিস আমি যদি একটু এঁকে দেখাই, দেখো এটা হচ্ছে পাকস্থলী। হ্যাঁ, এই পাকস্থলীর উপরে আমাদের যকৃৎ বা কলিজাটা থাকতেছে, এই যে লিভার। এইখানে একটা নালী এরকম করে গিয়ে এখানে একটা থলি তৈরি করে। এই থলিটাই হচ্ছে আমাদের পিত্তথলি। পিত্তথলিতে পিত্তরস জমা থাকে, কিন্তু ওই পিত্তরসটা তৈরি করে কে জানো? যকৃৎ। লিভারের ভিতর পিত্তরস তৈরি হয়, যেটা পিত্তথলিতে এসে জমা থাকে এবং এই নালীটা দিয়ে খাদ্য পরিপাক করার সময় পিত্তরসটা এখানে ডিউডেনামে চলে আসে। এই যে পাকস্থলীর পরে এই যে ভাঁজটা দেখতে পাচ্ছ, এই ভাঁজটাকে আমরা ডিউডেনাম বলি। তাহলে এই পিত্তথলি কোন জায়গাটা, এটা তো আমরা বুঝতে পারলাম। পিত্তথলিতে এখন পাথর তৈরি হয়। মেইনলি পাথর তৈরি হয় হচ্ছে তোমার কোলেস্টেরলের কারণে। কোলেস্টেরলগুলো যখন তলানি আকারে জমা হয়ে থাকে, তখন ওই তলানিগুলো যদি শক্ত হয়ে যায়, পাথরের মতো হয়ে যাবে, ওইটাই হচ্ছে পিত্ত পাথর তৈরি করে। তাহলে কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে যায়, কোলেস্টেরল বলতে হচ্ছে আমরা চর্বি জাতীয় খাবার মানে ওইগুলোকে বুঝতেছি, ফ্যাট। কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তোমার পিত্ত পাথর হইতে পারে। কোলেস্টেরল 3 ধরনের আছে। একটা হচ্ছে HDL হাই ডেনসিটি লিপোপ্রোটিন, একটা হচ্ছে LDL লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। HDL, LDL এবং ট্রাইগ্লিসারাইড, এই 3 ধরনের কোলেস্টেরল আছে। এর ভিতরে কিছু কোলেস্টেরল ভালো, কিছু কোলেস্টেরল আমাদের ঝুঁকি মানে হৃৎপিণ্ডের যে কোনো রোগ হওয়ার কিন্তু ঝুঁকিটা কমায়। আবার কিছু কোলেস্টেরল অনেক খারাপ, যেগুলো হৃৎপিণ্ডের মানে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। তাহলে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে মানে উচ্চ মাত্রায় যখন রক্তে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, তখন হৃৎপিণ্ড এবং রক্ত সংবহনে বিশৃঙ্খলা সাথে জড়িত। কোলেস্টেরল পিত্তরসের অন্যতম প্রধান উপাদান হলেও এটি বর্জ্য পদার্থ এবং যকৃতের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়। আচ্ছা, কোলেস্টেরল তোমার পিত্তরসে থাকে, কিন্তু এটা যখন অধিক মাত্রায় হয়ে যাচ্ছে, তখন এটা কি করে? জমা হওয়া শুরু করে। এই কোলেস্টেরল নর্মালি তোমার বর্জ্য পদার্থ হিসেবে যকৃতের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়ে যায়, কিন্তু যদি অতিরিক্ত কোলেস্টেরল জমা থাকে, তখন ওইটা তলানি আকারে পড়ে থাকে, মানে পিত্তরসের ভিতরে বা পিত্তথলিতে ওইটা কোলেস্টেরলগুলা অতিরিক্ত তলানি আকারে জমা পড়তেছে। ওই তলানিগুলো পরবর্তীতে যখন শক্ত হয়ে যাবে, তখন কিন্তু তোমার পাথরের মতো স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তখন ওইটাকে আমরা কি বলতেছি? ওই পিত্ত পাথর, পিত্তথলিতে পাথর হওয়া, এই রোগটাকে বুঝতেছি। এছাড়া কোলেস্টেরল ব্যতীত পিত্ত, ফসফেট, ক্যালসিয়াম প্রভৃতি জমা হয়েও পিত্তথলির পাথর হইতে পারে। তাহলে ক্যালসিয়াম অধিক মাত্রায় থাকলে পিত্ত পাথর হইতে পারে, অথবা যদি ফসফেট এবং ক্যালসিয়াম এই যে ধাতব যে ধাতুগুলাও যদি জমা হয়, সেক্ষেত্রেও আমরা পিত্তে পাথর হইতে দেখতে পাবো। মানে খনিজ উপাদান হিসেবে ফসফেট আর ক্যালসিয়াম যদি জমা হয় এবং অতিরিক্ত কোলেস্টেরল যদি জমা হয়, সেক্ষেত্রে আমরা পিত্তে পাথর হইতে দেখব।
তাহলে এই যে কথাবার্তাগুলা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু তোমার শুধু 2 মার্কসের জন্য। এখানে আমি কিন্তু তোমাকে অনেক বেশি কথাবার্তা বলছি, এই বেশি কথাবার্তাগুলো বলার একটাই উদ্দেশ্য, যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। তুমি এতগুলা কথা কিন্তু এই 2 নম্বরের জন্য লেখা লাগবে না, যতটুকু মাথায় থাকতেছে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে গুছায় শুধু ওই অংশটুকুই লিখবা। তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্নের সাথে সাথে কিন্তু আমাদের সৃজনশীলের খ নাম্বারও পড়া হয়ে গেল, কারণ সৃজনশীলের খ আমাদের অনুধাবনমূলক 2 নাম্বারের জন্য। তাহলে একসাথে কিন্তু আমাদের 2টা কাজ হয়ে গেছে। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।